রেভলিউশনকে আমরা বাংলায় বলতে পারি হচ্ছে নীল চাষ, নীল বিদ্রোহ। এই দুটো নাম, নীল চাষ, নীল বিদ্রোহই আমরা বলা হয়। এবার এই রিভল্টটা কেন হয়েছিল তার একটা হিস্ট্রি আছে। আগেকার দিনে এই যে প্রথম লাইনটাই যেটা আছে নীল বিদ্রোহ, বাংলায় কিন্তু নীল বিদ্রোহ বলা হয়, পিজেন্টস মুভমেন্ট। তো এইটা শুরু হয়েছিল নদিয়া, বাংলার নদিয়ায়, ওয়েস্ট বেঙ্গলে। এবার এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি যেটা বইতে নেই। Causes leading to the revolt. Indigo planting in Bengal dated back to 1700 and 1777 when Louis Bernard বলে একজন ফ্রেঞ্চ ম্যান এটা ইন্ট্রোডিউস করেছিল, এই চাষটা ইন্ট্রোডিউস করেছিল বেঙ্গলে। এবার নীল চাষ, নীলটা কি? নীল হচ্ছে একটা ডাই যেটা দিয়ে কাপড় রং করা হতো এবং এইটার খুব চাহিদা ছিল ইউরোপে। আর আমাদের এখানে এই চাষটা খুব ভালো মতন হতো, যার জন্য এখানকার সরকার খুব ভালো পরিমাণের একটা ট্যাক্স পেত, যার জন্য এখানকার যে নবাব ছিল, নবাবরা ইন্ডিগো প্লান্টিংটাকে বেশি মোর কমার্শিয়ালি আর প্রফিটেবল ছিল বলে এই চাষটার উপরে তারা জোর দিত। তা যার জন্য এখানে তারপরে যখন একটা ছোট জায়গায় ওরা চাষ করে দেখলো যে বড় সাফল্য পেয়েছে, তখন তারা একটু বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, তারপরে নর্থ চব্বিশ পরগনা, এগুলোতে তখন প্লান্টেশন শুরু হলো। কিন্তু এই প্লান্টেশনের জন্য যে টাকাটা লাগার কথা ছিল সেইটা তখন তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না, যার জন্য তারা কি করতো যে এবার টাকা ধার নিতে হতো। এই যে টাকা ধার নেওয়া হতো, সেই টাকাটাকে বলা ধার যে নেওয়া হতো সেটাকে বলা হতো দাদন। এবার একটু ধার নেওয়া ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে নিই। মনে কর অভিনয়ের কোনো কাজের জন্য 500 টাকা লাগবে, তার কাছে 500 টাকাটা নেই কিন্তু খুব লাগবে। তখন সে কি করলো, মনে কর অনুষ্কার কাছে 500 টাকাটা আছে। তো অনুষ্কা তখন বললো যে হ্যাঁ ঠিক আছে, তুই 500 টাকা নিয়ে নে, কিন্তু আমাকে প্রতি মাসে 50 টাকা করে সুদ দিতে হবে। 50 টাকা যে সুদটা হলো, এই যে ওকে যে টাকাটা দিল, অভিনয়কে যে টাকাটা অনুষ্কা দিল, সেই টাকাটা খাটবে, ও তো খাটবে, ও কেন টাকাটা দিতে যাবে, অনুষ্কা টাকাটা দিতে যাবে কেন? তা ওর যদি না কোনো লাভ হয়, এবার যতদিন না ও অভিনয় টাকাটা ফেরত দেবে ততদিন ওকে মাসে 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 মাসেই 50 টাকাটা তাকে দিতে হবে। এবার যে মাসে সে টাকাটা দিতে পারবে সেই মাসের সুদ মিলিয়ে তাকে আসলটা দিতে হবে। এবার আসল হচ্ছে 500 টাকা, সুদ হচ্ছে 50 টাকা। মনে করো জানুয়ারি মাসেও সুদ নিল, ফেব্রুয়ারি মাসেও দিতে পারলো না, তো ফেব্রুয়ারি মাসেও 50 টাকাটা দিল, মার্চ মাসেও 50 টাকাটা দিল। এবার এপ্রিল মাসে মনে কর অভিনয় কোনো কিছু কাজ করে সে 500 টাকাটা সে দিতে পারলো। এবার এপ্রিল মাসে সে 500 টাকাটাও ফেরত দেবে আর তার সঙ্গে 50 টাকাটাও ফেরত দেবে। এইটা হচ্ছে সুদ নেওয়া, সুদের কারবার। এইভাবে অনেকে সুদের কারবার করে। তখনকার দিনে যেহেতু মানুষ অত লেখাপড়া জানতো না, অত শিক্ষিত ছিল না, তারা এই ইন্টারেস্টটা বুঝতে পারতো না। সারা জীবনই তারা ভাবতো যে তাদের ইন্টারেস্ট হচ্ছে, ইন্টারেস্ট এত চড়া সুদে দিত, মানে এতটাই চড়া সুদে দিত যে তাদের সারা জীবন তাদেরকে সুদ দিতে হতো। আর একটা জিনিস হয়েছিল, এই যে যারা এই লোনটা নিত, তারা এই যে লোনটা যে নিল, তাদের সাকসেসর, আমি মনে কর সুদ নিলাম, আমার ছেলে মেয়েও সেই সুদটা দিতে থাকবে, তার ছেলে মেয়েও সেই সুদটা দিতে থাকবে, শেষ হচ্ছে না, এত চড়া দামে তারা সুদটা নিত। এরপরে আসছে একটা জিনিস জানতে পারবি, মর্টগেজ। মর্টগেজ মানে হচ্ছে কোনো জিনিসকে তুই বন্ধক দিয়ে টাকা নিয়ে আসলি। মনে কর আমার কাছে একটা সাইকেল আছে, সেটা মনে কর 5,000 টাকা দাম নিয়েছিল। আমি সেই টাকাটা, আমার খুব দরকার আছে, আমি টাকা নিয়ে আসবো। তো আমি কারোর কাছে হয়তো বললাম যে এই সাইকেলটা তুমি রাখো আর আমাকে 3,000 টাকা দাও। এবার 3,000 টাকা তো সে আমাকে দিয়ে দিল, আমার কাছে যে সাইকেলটা ছিল সেটা আমি তাকে দিয়ে দিলাম।
এবার যতদিন না আমি ওই 5,000 এই 3,000 টাকাটা আমি শোধ করতে পারবো, ততদিন কিন্তু আমি আমার সাইকেলটাও আমি নিয়ে আসতে পারবো না। এইটা হচ্ছে মর্টগেজ। ঠিক আছে, এবার আমরা কি করে এবার বুঝলাম যে এই ফার্মার্সরা খুব আনপ্রোটেক্টেড ছিল, কারণ এই যে নীল চাষের জন্য কিন্তু জমিতে অনেক ক্ষতি হতো। পরবর্তীকালে যে যদি কোনো অন্য খাবার মানে সবজি চাষ কিছু অন্য চাষ করা হতো, তাহলে কিন্তু খুব সহজে চাষাবাদ হতো না। এরপরে কি হলো, কিন্তু নবাব কিংবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইটাকেই ফোর্সফুলি ওরা প্লান্টিং করার জন্য চেষ্টা করত, যাতে তাদের নিজেদের লাভ হতো। কিন্তু চাষিদের কোনো রকম কোনো কিছু লাভ হতো না। লোন নিয়ে চাষ করতো, সেই লোনের টাকা সুদ দিতে দিতেই তাদের কাছে কোনো কিছু থাকতো না। তারপরে তারা চলে গেল মর্টগেজে, সুদ দিতে পারতো না, তারপরে আবার সেই সুদটাকে কভার করবার জন্য আর একটা মর্টগেজ নিয়ে নিত। এইভাবে তারা দিনের পর দিন গরিব হতে লাগলো। লাভের লাভ কোনো কিছু হলো না পিজেন্টসদের। এইবার এরকম করতে করতে এই যে ওদের প্রপার্টিজ, তারপরে তাদেরকে চাষ করতেই হবে, এই করতে হবে, এইসব সব নিয়মকানুন তখন গভর্নমেন্ট বের করলো, যার জন্য তখনকার দিনে বেঙ্গলি মিডল ক্লাস যেটা পিজেন্টসদের হোল হার্টেডলি তখন সাপোর্ট করলো তাদের দুর্দশার জন্য। বেঙ্গলি ইন্টেলেকচুয়ালস হরিশচন্দ্র মুখার্জি described the plight of the poor farmer in his newspaper The Hindu Patriot. হিন্দু প্যাট্রিয়টে হরিশচন্দ্র মুখার্জি তাদের এই দুর্দশার কথা তুলে ধরলেন। আর দীনবন্ধু মিত্র ডেপিক্টেড দ্য সিচুয়েশন, ডেপিক্টেড মানে হচ্ছে পোর্ট্রে করা, তাদের যে দিন দুর্দশার তার নাটকের মধ্যে দিয়ে সেটাকে তুলে ধরলেন। এবার নাটক দিয়ে কেন করলো, সে তো একটা এমনি আর্টিকেল লিখতে পারতো, এই করতে পারতো। নাটক হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা মিডিয়াম যেটা মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এই কারণ সেখানে তোকে মানুষ এনাক্ট করে দেখায় ঘটনাটা, যেটার সঙ্গে মানুষ রিলেট করতে পারে। আগেকার দিনে এই যে শেক্সপিয়ারিয়ান, আমরা যখন শেক্সপিয়ারিয়ান ইয়েটা পড়ছি, তোদের যেমন আছে শেক্সপিয়ারের ড্রামাগুলো কেন করা হয়েছিল, কারণ তখনকার যে সোশ্যাল কন্ডিশন, সোসাইটিটাকে তুলে ধরার জন্যই কিন্তু ড্রামাগুলো মেনলি করা হতো, যে তখনকার দিনে সোসাইটি কী ছিল। ইংল্যান্ডেও কিন্তু তখনকার দিনে এই সোশ্যাল কনস্ট্রাকশনটা ছিল, কাস্ট, এই জাতের সঙ্গে ওর সঙ্গে ফ্যামিলির সঙ্গে শত্রুতা, তারপরে এই যেহেতু ওর সঙ্গে শত্রুতা আছে আমি ওকে সহ্য করবো না, যেমন রোমিও অ্যান্ড জুলিয়েটে আছে, তাদের প্রত্যেকটা বড়লোকের বাড়িতে এতগুলো করে চাকর থাকবে, তাদের ঘোড়া থাকবে, হাতি থাকবে, এই যে সোসাইটি। এখনকার দিনে কি তুই দেখতে পাবি যে কারোর বাড়িতে ঘোড়া, কারোর বাড়িতে হাতি এসব পোষা হচ্ছে? এখন কিন্তু এসব হয় না। কিন্তু আগেকার দিনে এই ঘটনাগুলো ঘটতো, সোসাইটিটাকে ইয়ে করে। তো নীল দর্পণের এই যে নাটক দিয়ে তখন সেই দুর্দশার কথা তারা তুলে ধরলো, যাতে আরও ভালোভাবে রিলেট করতে পারে। এই হলো। এরপরে তোদের বইতে দেখ কি আছে, এই যে এবারে হচ্ছে ইন্ডিগো রেভলিউশন যেটা রিবিলিয়ন যেটা আছে, পড়া তো হয়ে গেল, এবার তুই বুঝতে পারলি। এরপরে আমরা বইটা পড়ি। দ্য ইন্ডিগো আপরাইজিং অর্গানাইজড ইন 1856 and 60 in Bengal against the oppression of indigo planters and against the indigo plantation. Bishnucharan Bishwas and Digambor Bishwas were two leaders of the rebellion. এই ইন্ডিগো রিবিলিয়নে তোর দুজন লিডার ছিল, সেই লিডারের নাম কি ছিল? বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। Among many Bengali educated class suppressed the support of Indigo rebellion in 1860. Dinobandhu Mitra in his play Neel Darpan depicted the oppressive acts of indigo planters. Christian missionary James Long was sympathetic to the indigo uprising. Hindu patriot and Shamprakash took sides of the indigo cultivation. The planters went back foot simultaneously. Cultivation of indigo was stopped. কিন্তু এখানে রেবিলিয়নটা কি ঘটেছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এখানে কি পাচ্ছি আমরা?
এই একটা সময় পাচ্ছি যে কখন রেবিলিয়নটা হয়েছিল, তাদের লিডারের নাম পাচ্ছি, আর আমাদের যে সোসাইটিতে যারা মিডল ক্লাস সোসাইটিতে, ইন্টেলেকচুয়াল মিডল ক্লাস সোসাইটিতে, তারা সেভাবে কিভাবে সাপ্রেস করেছিল এবং তাদেরকে এটা সাপোর্ট করেছিল এবং পরবর্তীকালে এই নীল চাষটা বন্ধ করা হয়েছিল। রিভল্টের ব্যাপারে কিন্তু এখানে সেভাবে এই প্যারাগ্রাফে কিছু লেখা নেই। তো আমাকে তাহলে আবার আমাকে ইয়েতে যেতে হয় যে রিভল্টটা কি হয়েছিল, বা রিভল্টটা দেখি এইখানে। দ্য রিভল্ট স্টার্টেড ফ্রম দ্য ভিলেজেস অফ গোবিন্দপুর, চুঞ্চুড়া অফ কৃষ্ণনগর, নদিয়া, where Vishnucharan বিশ্বাস and Digambar বিশ্বাস first led the rebellion against the planters in 1859, যেটা ওখানে বলা আছে, কিন্তু ওখানে প্লেসটা দেওয়া ছিল না, ওখানে শুধু দুটো নাম ছিল, বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস হচ্ছে ফার্স্ট টু লেড দ্য রিবিলিয়ন। এরপরে যখন একটা জায়গায় রিবিলিয়ন হলো তখন এটা চারিপাশে ছড়াতে, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, পাবদা, খুলনা, নারিয়েল এই জায়গাগুলোতে তখন এই রিভল্টটা ছড়াতে লাগলো। সাম ইন্ডিগো প্ল্যান্টার্স ওয়্যার গিভেন পাবলিক ট্রায়াল অ্যান্ড এক্সিকিউটেড। এই রিভল্ট করবার জন্য তাদেরকে পাবলিক ট্রায়াল করা হয়েছিল, এক্সিকিউটেড মানে তাদেরকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং দ্য ডিপোর্টস ওয়্যার বার্নড ডাউন। রিভল্ট করবার জন্য তাদের এই পুড়িয়ে দেওয়া হতো। মেনি প্ল্যান্টার্স ফ্লেড অ্যাভয়েড বিং কট, এবং যারা এই চাষাবাদ করতো তাদের মধ্যে অনেকেই আবার পালিয়ে গেছিল। দ্য জামিনদার্স ওয়্যার আ টার্গেট অফ দ্য রিভিলিয়াস পিজেন্ট। এই যে পিজেন্টগুলো যে রিভল্ট করেছিল তাদের প্রথম টার্গেটই ছিল হচ্ছে জমিদার, জমিদারদের জন্য এই জিনিসগুলো হয়েছে। দ্য রিভল্ট ওয়াজ ruthlessly suppressed. Large forces of police and military backed by the British government and zamindars mercilessly slaughtered a number of peasants. British police mercilessly hanged great leaders of Indigo rebels. বিশ্বনাথ সর্দার, যাকে বলা হতো বিশে ডাকাত। নদিয়া, after a show trial, some historians opined that it was the first martyr of Indigo revolt in undivided Bengal. Undivided Bengal এখানে কেন? কারণ তখন বাংলাদেশ হয়নি, দুটো বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল মিলিয়েই তখন কিন্তু বাংলা ছিল, আনডিভাইডেড এর জন্য। In the spirit of this, revolt was fairly popular, involving almost whole of Bengal. এই ইন্ডিগো রেভলিউশনের জন্য কিন্তু পুরো বাংলাটাকে কিন্তু একটা বলা যেতে পারে যে প্রথম রিভল্ট এইখান থেকেই হয়েছিল, যে ব্রিটিশদের এগেনস্টে আর জমিদারদের এগেনস্টে। কারণ তখন তাদের কোনো অবস্থাতে তাদেরকে কোনো রকম ভালো অবস্থায় তারা ছিল না, না খেতে পাচ্ছে না পড়তে পাচ্ছে, তাদের দিনের পর দিন তাদের দেনা বাড়ছে, এরকম করে তো চলতে পারে না। একটা সময় পিঠে দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষকে ঘুরে দাঁড়াতে হয়, তখনই তারা রিভল্টটা করেছিল। এবং যেহেতু তারা খুব একটা ট্রেন্ড ছিল না, তো সেই জন্য তাদেরকে খুব সহজেই ব্রিটিশ গভর্নমেন্ট সাপ্রেস করতে পেরেছিল। এবার ইফেক্টস অফ দ্য ব্রিটিশ রুলার। এবার এই যে নীল বিদ্রোহ হলো তার এফেক্টটা কি হয়েছিল? এফেক্টটা হয়েছিল, এটা কিন্তু নন ভায়োলেন্ট রেভলিউশন গিভস আ রিজন ওয়াই ইন্ডিগো রিভল্ট ওয়াজ সাকসেসফুল কম্পেয়ার্ড টু দ্য সিপয় রিভল্ট। এবার এখানে যে লেখাগুলো আছে সেগুলো এক একটা লেখকের নিজস্ব পারসেপশন, তারা নিজেরা পড়াশোনা করে এটাতে অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু এই যে লাস্ট যে প্যারাগ্রাফটা আছে, ফাইনালি ব্রিটিশ গভর্নমেন্ট ফর্মড ইন্ডিগো কমিশন in 1860 due to Nawab Abdul Latif's innovation, the goal of putting end to the repression of indigo plantation, creating Indigo Act in 1862. এই অ্যাক্টের থ্রু দিয়ে এই ইন্ডিগো প্লান্টেশন, এই যে বেআইনি যে ইন্ডিগো প্লান্টেশন, এইটা কিন্তু বন্ধ করা হলো। এইটা হচ্ছে আমাদের ইন্ডিগো রেভলিউশনের সমাপ্তি। এবার ইন্ডিগো রেভলিউশনের অ্যান্ড দ্য হিন্দু প্যাট্রিয়ট, এখানে ছোট ছোট যে কিছু ছোট ছোট ঘটনা দেওয়া হয়েছে, কিভাবে কি করেছিল। হরিশ্চন্দ্র রোড ইন্ডিগো কাল্টিভেশন ইন বেঙ্গল, নাথিং অর্গানাইজড, এইভাবে তারা কিভাবে
কীরকমভাবে ইন্ডিগো রেভলিউশনটা আমাদের সমাজে একটা খুব বড় একটা আকার ধারণ করেছিল আর ইম্পর্টেন্স ইন দি ইন্ডিয়ান হিস্ট্রি। বলা যায় এটা বেঙ্গলের হিস্ট্রিতেও খুব ইম্পর্ট্যান্ট